আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো জৈব রসায়ন। ইন্টারমিডিয়েট রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার জৈব রসায়ন খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য জৈব রসায়ন খুবই গুরুত্বপূর্ণ। অর্গানিক কেমিস্ট্রি নট জাস্ট এ সাবজেক্ট, ইট ইজ এ কেমিস্ট্রি অফ লাইফ। আসলে আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে এবং আমরা দেখি আমাদের কোষ থেকে শুরু করে আমাদের বডি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন ব্যবহার করা ওষুধ, খাবার, সুগন্ধি, কাপড় সবকিছুই আসলে জৈব যৌগ থেকে তৈরি। জৈব যৌগ খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় হলো জৈব রসায়ন এবং আজকের আলোচ্য বিষয় থাকবে জৈব যৌগের উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে, জৈব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কে, তারপরে থাকবে ক্যাটিনেশন অফ কার্বন, তারপরে থাকবে জৈব যৌগের গঠন এবং বন্ধন প্রকৃতি সম্পর্কে। সো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আসি জৈব যৌগের উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে। জৈব যৌগ কিভাবে উৎপত্তি হয়েছিল? আজ থেকে ৮ বা ৯ হাজার বছর আগে মানুষ ব্যবহার করতে অ্যালকোহল, শর্করা, চিনি, তেল, ঘি, এগুলো জৈব যৌগ ছিল। আসলে ৮ থেকে ৯ হাজার বছর না, মানুষ সৃষ্টির শুরু থেকেই জৈব যৌগ ব্যবহার করে আসতেছে। মহাবিশ্বের যৌগের মোট পরিমাণ 10 মিলিয়ন বা ১ কোটি, এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব, এবং এর মধ্যে প্রায় 9 মিলিয়ন জৈব যৌগ। জৈব যৌগের পরিমাণ অনেক অনেক বেশি। উৎপত্তি ও প্রাণশক্তি মতবাদ। জৈব যৌগের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা বিশেষ করে বিজ্ঞানী জনস জ্যাকব বার্জেলিয়াস একটি মতবাদ দিয়েছিলেন, যেটাকে প্রাণশক্তি মতবাদ বলা হয়। জনস জ্যাকব বার্জেলিয়াস 1815 সালে একটি মতবাদ প্রস্তাব করেন, এবং সেটাতে বলা হয়েছে জৈব যৌগ আসলে ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়, এবং এটি জীবন্ত প্রাণী বা উদ্ভিদে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হতে পারে শুধুমাত্র। এবং এটা বলা হয়েছিল 1815 সালে। তবে 1828 সালে ফ্রেডরিক ওহলার পরীক্ষাগার ইউরিয়া সংশ্লেষ করে এই মতবাদকে ভুল প্রমাণ করেন। ফ্রেডরিক ওহলার ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে কাজ করতেছিলেন, এবং অ্যামোনিয়াম সায়ানেটকে হিট দেওয়ার ফলে হঠাৎ করে তিনি দেখলেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি হচ্ছে ইউরিয়া। জাস্ট এখানে অ্যামোনিয়াম সায়ানেটের মলিকিউলস গুলো একটু কম্বিনেশন চেঞ্জ করে এই ফর্মে চলে আসছে, এবং এটা হলো ইউরিয়া। এবং এই ইউরিয়া আমরা সার হিসেবে জমিতে ইউজ করি, এবং এইটাই সর্বপ্রথম ল্যাবরেটরিতে তৈরি করা জৈব যৌগ, এবং এইটা তৈরির মাধ্যমেই একটি যুগান্তকারী পরিবর্তন আসে, এবং সবাই বুঝতে পারে আসলে ল্যাবরেটরিতেও আসলে জৈব যৌগ তৈরি করা সম্ভব। ইউরিয়া আসলে এই সাদাই সারটা, যে সার আমরা জমিতে ইউজ করি, এবং এটা খুবই শক্তিশালী নাইট্রোজেন সার নামে পরিচিত। সেখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট, এই প্রশ্নটা আসে। সো নাইট্রোজেনের পরিমাণ হিসাব করার জন্য আমাদের হিসাব করতে হবে প্রথমে পুরা অ্যামোনিয়া মলিকিউলস এর আণবিক ভর। এখানে হিসাব করা হয়েছে, এটা 50 গ্রাম পার মলিকিউল, এটা হলো গ্রাম পার মোল, এটা হলো 1 মোল অ্যামোনিয়ার ওয়েট। নাইট্রোজেনের ওয়েট আমরা জানি 28 এখানে, কেননা দুইটা নাইট্রোজেন রয়েছে। অ্যামোনিয়া না, ইউরিয়াতে দুইটা নাইট্রোজেন রয়েছে। দুইটা নাইট্রোজেনের ভর 28। পার্সেন্টেজ অফ মাস অফ নাইট্রোজেন ইন ইউরিয়া ইজ 28/50 into 100 equal to 56%. The percentage of nitrogen in urea is 56%. Okay. জৈব যৌগের বৈশিষ্ট্য। জৈব যৌগকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? প্রথমেই আমরা জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য দেখে বলতে পারবো এগুলা জৈব যৌগ। যেমন সংযুক্তি। হুম, সংযুক্তি বা এটাকে বলা যায় কোন কোন পরমাণু নিয়ে জৈব যৌগ গঠিত হয়। সাধারণত জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, এক্স হ্যালোজেন হ্যালোজেন বোঝানো হচ্ছে, এগুলো দ্বারা গঠিত হয়। কোন জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেন ছাড়া গঠিত হয় না। কার্বন এবং হাইড্রোজেন জৈব যৌগের প্রাণ বলা চলে, এই দুটো থাকবেই। তার সাথে হেটারো অ্যাটম হিসেবে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, বা হ্যালোজেন থাকতে পারে। হ্যালোজেন যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো থাকতে পারে। সো এগুলা একাধিক হেটারো অ্যাটম একসাথেও থাকতে পারে। এগুলো দেখলে আমরা বুঝবো এটা হলো জৈব যৌগ। বন্ধন প্রকৃতি, এটা আসলে বন্ধন প্রকৃতি হবে সমযোজী বন্ধন। জৈব যৌগ মূলত সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়, এখানে আয়নিক বন্ধন থাকে না স্বাভাবিকভাবে। আণবিক গঠন সাধারণত জটিল, কেননা জৈব যৌগ অনেকগুলা পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। অণুতে বহু সংখ্যক পরমাণু থাকে, যেসব যেমন এখানে গ্লুকোজের সংকেতে রয়েছে C6H12O6। এখানে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন রয়েছে। এটা একটা জটিল জটিল আই মিন এটা একটা বড় কম্পাউন্ড, অনেকগুলা পরমাণু দ্বারা এটা গঠিত হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, সাধারণত জৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে আয়নিক যৌগের তুলনায়, কেননা এগুলা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়।
কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন দ্বারা যেই কম্পাউন্ড গুলো তৈরি হয় তাদের তাদের আসলে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কম থাকে, এবং আয়নিক কম্পাউন্ড গুলোর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে। সো এটা একটা জৈব যৌগ দেখানো হয়েছে, এখানে কার্বন অক্সিজেন এগুলা সংযুক্তি এগুলা আসলে একটা লম্বা জৈব যৌগ দেখানো হয়েছে। ওকে, জৈব যৌগের শ্রেণী বিভাগ। অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়: ওপেন চেইন বা অ্যালিফ্যাটিক অর্গানিক কম্পাউন্ড এবং ক্লোজড চেইন বা সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। তো অর্গানিক কম্পাউন্ড দুই ধরনেরই হতে পারে, একটা মুক্ত চেইন, আই মিন অ্যালিফ্যাটিক যেটা ওপেন চেইন, এখানে কোনো সাইক্লিক অবস্থান থাকবে না, যেমন এখানে এখানে দেখা যাচ্ছে এটা একটা চেইন, লম্বা চেইন, এখানে কোনো সাইক্লিক অবস্থান নেই গ্লুটামিক অ্যাসিডে। আর আরেকটা প্রকার রয়েছে অর্গানিক কম্পাউন্ডের, যেখানে সাইক্লিক রিং থাকবে, কম্পাউন্ডের মধ্যে কোনো এক জায়গায় সাইক্লিক রিং থাকবেই। যেমন এই কার্বন স্কেলিটনে এইখানে একটা সাইক্লিক রিং রিং রয়েছে, এই যে এটা সাইক্লিক রিং। সো এটা একটা ক্লোজ চেইন বা সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। সো ওপেন চেইন অ্যালিফ্যাটিক কম্পাউন্ডকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন অ্যালকিন, অ্যালকেন, এটা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। ওপেন চেইন বা অ্যালিফ্যাটিকের মধ্যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে সবগুলাই, তাহলে সেটাকে অ্যালকেন বলা হয়। অ্যালকেনে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে না, সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন বলা হয়, যেমন ইথেন, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আর অ্যালকিন, এখানে ইন বন্ধন রয়েছে, এই যে ডাবল বন্ডকে বলা হয় ইন্ড বন্ধন। ইন, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেটাকে বলা যায় অ্যালকিন গ্রুপ বা ইন গ্রুপ। ওকে, এবং কার্বন কার্বন ট্রিপল বন্ডও থাকতে পারে, যদি কার্বন কার্বন তিনটা বন্ড থাকে সেটাকে আমরা অ্যালকাইনের মধ্যে ফেলবো, এবং এটা একটা প্রকার। এবং সাইক্লিক অর্গানিক কম্পাউন্ডের মধ্যেও, ওকে, ক্লোজ রিং বা সাইক্লিক অর্গানিক কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করা যায়। সাইক্লিক কোনো চক্রে যদি হেটেরো অ্যাটম থাকে, হেটেরো অ্যাটম বলতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো যদি থাকে রিং এর মধ্যে কোনো এক জায়গায়, সেটাকে বলা হয় হেটেরো অ্যাটম বা হেটারোসাইক্লিক কম্পাউন্ড। যদি এরকম কোনো হেটারো অ্যাটম থাকে, সেটা এক ধরনের টাইপের মধ্যে পড়বে, সেটাকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। এবং যদি কোনো রিং এ কোনো হেটারো অ্যাটম না থাকে, সেটাকে হোমোসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। সো হোমোসাইক্লিক দুই ধরনের হইতে পারে, এবং হেটারোসাইক্লিকও দুই ধরনের হইতে পারে। সো হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক যে দুই ধরনের হতে পারে সেটা হলো অ্যালিসাইক্লিক এবং হলো অ্যারোমেটিক। সো অ্যারোমেটিক কম্পাউন্ড কাদের বলা হয় এটা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। সো এখানে জাস্ট এতটুকু বলে রাখি, অ্যারোমেটিক তাদেরকে বলা হবে যাদের, যে কম্পাউন্ডগুলোর সাইক্লিক রিং এ 4n+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে, অর্থাৎ হাকেল সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে, অর্থাৎ পাই বন্ড থাকবে। সো এটা মূলত অর্গানিক কম্পাউন্ডের শ্রেণীবিভাগ ছিল, এবং বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। ক্যাটিনেশন অফ কার্বন। ক্যাটিনেশন কার্বনের খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম। ক্যাটিনেশন হলো এমন একটি ধর্ম বা প্রপার্টি যেখানে কোনো মৌল এলিমেন্ট নিজের মতো এক বা একাধিক পরমাণুর সাথে বন্ধনে যুক্ত থাকে, এবং দীর্ঘ শিকল চেইন বা শাখা বিশিষ্ট ব্রাঞ্চ বৃত্তাকার সাইক্লিক কম্পাউন্ড তৈরি করতে পারে। অর্থাৎ কার্বন একটা পরমাণু, সে তার চারটা যোজনী রয়েছে, এবং সে কার্বনের সাথে বন্ড ফর্ম করতে পারে, এবং কার্বন অন্য যে কোনো পরমাণুর সাথেই বন্ড ফর্ম করতে পারে, এবং কার্বন নিজেদের সাথে বন্ড ফর্ম করে অনেক বড় লম্বা চেইন তৈরি করতে পারে, এবং অনেক অনেক আহ জৈব যৌগ তৈরি হয় এটার কারণে। সো ক্যাটিনেশন কার্বনের খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম, এটার জন্য আসলে পৃথিবীতে এত বেশি অর্গানিক কম্পাউন্ড, যেখানে প্রথমে বলা হলো 9 মিলিয়ন প্লাস জৈব যৌগ রয়েছে। এত বেশি সংখ্যক জৈব যৌগের কারণে হলো ক্যাটিনেশন। সো কার্বনের ক্যাটিনেশন, কার্বন তার ভ্যালেন্সি 4 থাকার কারণে নিজে নিজে 4টি একক বন্ধন সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। ফলে কার্বন নিজের সঙ্গে অনেকগুলো কার্বন অ্যাটম জুড়ে দেয়। এখানে কার্বনের 4টা ভ্যালেন্সি থাকার কারণ হলো, কার্বনের আমরা জানি ইলেকট্রন সংখ্যা 6। এই 6টা ইলেকট্রনকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, দেখা যায় 1s2, 2s2, 2p2, আই মিন 2s2 এবং 2p2। লাস্ট যোজনী ব্যান্ডে লাস্ট ভ্যালেন্স শেলে 4টি ইলেকট্রন থাকে। সো আমরা জানি ভ্যালেন্স শেলে অষ্টক পূরণের জন্য 8টা ইলেকট্রনের প্রয়োজন হয়। সেখানে যেহেতু 4টা ইলেকট্রন রয়েছে, আরো 4টা ইলেকট্রন সে নিতে পারবে, অর্থাৎ সে নিতে পারবে বলতে শেয়ার করতে পারবে। এই জন্য 4টি ইলেকট্রনের জন্য 4টা আলাদা আলাদা পরমাণুর সাথে সে সমযোজী বন্ধন গঠন করতে পারে। সেটি কার্বনিক ক্যাটিনেশন।
সো কার্বন নিজের সঙ্গে অনেকগুলো কার্বন অ্যাটম জুড়ে দিয়ে যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে সেটা হলো লম্বা চেইন, অর্থাৎ কার্বন কার্বন লম্বা চেইন তৈরি করতে পারে, এরকম অনেক লম্বা চেইন পর্যন্ত তৈরি করতে পারে, এবং এটার মাধ্যমেই ম্যাক্সিমাম জৈব যৌগ তৈরি হয়। তারপর শাখা বিশিষ্ট চেইন করতে পারে, এখানে এখানে লম্বা চেইনের পাশাপাশি এখানে শাখা থাকতে পারে, এরকম এরকম শাখা তৈরি করতে পারে। সেটার জন্য আরো বেশি কম্পাউন্ডের সংখ্যা তৈরি হয়, বৃত্তাকার চেইন তৈরি করতে পারে, অর্থাৎ বেনজিন রিং এর মতো বা বিভিন্ন ধরনের রিং এর মতো কার্বন কার্বন বন্ধনের মাধ্যমে এরকম কম্পাউন্ড তৈরি করতে পারে। এটার জন্য কার্বন অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ অনেক বেশি হয়। সেখানে দেখানো হয়েছে এই যে কার্বন, একটা কার্বন আর একটা কার্বনের সাথে কিভাবে বন্ধন গঠন করে এবং কিভাবে এই বন্ধন গঠনের মাধ্যমে অনেক বেশি অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। এগুলা সাইক্লিক স্ট্রাকচার, এগুলো সাইক্লিক স্ট্রাকচার, এটা তিনটা কার্বনের সাইক্লিক স্ট্রাকচার এরকম বিভিন্ন ধরনের হতে পারে। জৈব যৌগ গঠনে বন্ধন প্রকৃতি। জৈব যৌগ গঠনে প্রধানত তিন ধরনের সমযোজী বন্ধন দেখা যায়। কোভ্যালেন্ট বন্ড তিন ধরনের দেখা যায়। প্রথমত একক বন্ধন, যেটা ক্লাসিফিকেশন বা জৈব যৌগের শ্রেণী বিভাগে আলোচনা করা হয়েছে। ইথেনে যেমন দেখা যায় কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, প্রতিটি কার্বন 4টি একক বন্ধন থাকে। দ্বিতীয়টা হলো দ্বৈত বন্ধন, যেমন ইথিন, এখানে ইথিনের কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, এক জোড়া পাই বন্ড এবং এক জোড়া সিগমা বন্ড থাকে। এখানে কার্বনের যখন একটা বন্ড থাকবে তখন এটা হবে সিগমা বন্ড, সিগমা। যদি একাধিক বন্ড থাকে তাহলে একটা সিগমা একটা পাই বন্ড হবে, অর্থাৎ একটা সিগমা বন্ড অলওয়েজ থাকবে এবং নেক্সট যেই একাধিক বন্ড তৈরি হবে সেগুলো হবে পাই বন্ড। যেমন এখানে ইথিনের এখানে একটা সিগমা একটা পাই বন্ড, এবং আরেক প্রকার জৈব যৌগের তিন ধরনের বন্ধনের মধ্যে আরেক প্রকার হলো ত্রৈত বন্ধন বা ত্রিপুল বন্ড। যেমন ইথাইন, এখানে কার্বন কার্বন ত্রিপুল বন্ড রয়েছে, অর্থাৎ কার্বন এবং কার্বন তিনটা বন্ধন রয়েছে, এর মধ্যে একটা একটা হবে সিগমা বন্ড এবং দুইটি পাই বন্ড। অর্থাৎ সিগমা বন্ড একের অধিক হইতে পারে না এবং পাই বন্ড একের অধিক হইতে পারে। অর্থাৎ কার্বন কার্বন তিনটা বন্ধন আমরা দেখলেই বুঝবো এখানে একটা সিগমা বন্ড রয়েছে এবং একটা সিগমা এবং দুইটা অবশ্যই পাই বন্ড রয়েছে। সেখানে সবগুলো সিঙ্গেল বন্ড, কার্বনে কার্বনে হাইড্রোজেনে সবগুলো সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড নেই। আর এখানে দেখা যাচ্ছে একটা ডাবল বন্ড রয়েছে এবং এখানে ট্রিপল বন্ড রয়েছে, এই তিন ধরনের বন্ডই দেখা যায় জৈব যৌগে। তো এখানে লেন্থ যদি সিঙ্গেল বন্ড হয় কার্বন কার্বন, এখানে এই লেন্থটা অনেক বেশি থাকে যেটা ডাবল বন্ডের তুলনায়, কেননা যখন ডাবল বন্ড হবে তখন এখানে সিগমা বন্ডের জন্য কার্বন কার্বন সামনে সামনে ওভারল্যাপ হয় এবং এই পাই বন্ডের জন্য কার্বনের যে এক্সট্রা অরবিটাল থাকে পি অরবিটাল আনহাইব্রিডাইজ, এইটার পাশাপাশি অতিক্রমণ ঘটে এবং এটার কারণে দুইটা কার্বন পরমাণুর মধ্যবর্তী দূরত্ব কমে যায়। ঠিক একইভাবে ট্রিপল বন্ড হলে দুইটা পাই বন্ড তৈরি হয়, সো অ্যাট্রাকশন আরো বাড়ে এবং বন্ধন দূরত্ব আরো কমে যায় এবং শক্তি শক্তি বৃদ্ধি পায়। তো সিঙ্গেল বন্ডের তুলনায় ডাবল বন্ডের শক্তি বেশি হবে এবং তার চেয়ে ট্রিপল বন্ডের শক্তি বেশি হবে। বন্ধনের প্রকৃতির বৈশিষ্ট্য, অর্থাৎ দুই ধরনের বন্ধন রয়েছে, মূলত দুই ধরনের বন্ধন, একটা সিগমা একটা পাই। সো সিগমা বন্ধন তৈরি হয় সরাসরি ওভারল্যাপের কারণে, আর পাই বন্ড তৈরি হয় পার্শ্বিক বা পাশাপাশি অধিক্রমণের ফলে। এই দুইটা যদি পাই বন্ড হয়, দুইটা কার্বনে, এখানে কার্বন এখানে কার্বন, তাহলে পাশাপাশি অধিক্রমণের ফলে তৈরি হয় পাই বন্ড। পাই বন্ড অনেক দুর্বল বন্ড অপেক্ষাকৃত এবং সিগমা বন্ড অনেক শক্তিশালী। এক্সাম্পল হিসেবে বলা যায় মিথেন, মিথেনে 4টি সিগমা বন্ড রয়েছে, ইথেনে রয়েছে একটি কার্বন কার্বন ডাবল বন্ড। সো এখানে একটি সিগমা এবং একটি পাই বন্ড। এবং ইথাইন, ইথাইনে রয়েছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড থাকলে অবশ্যই একটা সিগমা বন্ড হবে, সিগমা বন্ড কখনো একের বেশি হইতে পারে না, আর দুইটা পাই বন্ড হবে। সো এই চিত্রের মাধ্যমে খুব ক্লিয়ারলি বিষয়টা বোঝা যাবে। এইটা একটা কার্বন পরমাণু, এইটা একটা কার্বন পরমাণু, এই তিনটা কার্বনের হাইব্রিডাইজড অরবিটাল দেখানো হয়েছে। সো এইটা একটা অরবিটাল এই কার্বনের এবং এইটা এই কার্বন অরবিটাল সামনাসামনি এখানে অধিক্রমণ হয়েছে, সামনাসামনি অধিক্রমণের কারণে সিগমা বন্ড তৈরি হয়। সো এখানে এই কার্বনের একটা পাই বন্ড রয়েছে আনহাইব্রিডাইজড, এটাতে একটা পাই বন্ড রয়েছে আনহাইব্রিডাইজড। ঠিক একইভাবে এই কার্বনের এখানে একটা পাই বন্ড রয়েছে, এখানেও একটা পাই বন্ড রয়েছে। এই দুইটা পি অরবিটাল আনহাইব্রিডাইজড, অর্থাৎ সংকরণে অংশগ্রহণ করে নাই এবং তাদের একটা করে ইলেকট্রন রয়েছে এবং তারা সেই ইলেকট্রন পাশাপাশি ওভারল্যাপ করাবে এবং পাই বন্ড তৈরি করবে। এই চিত্রে যেটা দেখানো হচ্ছে এখানে, এই ডট 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 চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এই হাইড্রোজেনটা এই ডিসপ্লের এই প্ল্যান থেকে ভিতরের দিকে এবং এইটা ডিসপ্লে থেকে উপরের দিকে, অর্থাৎ আমাদের দিকে।
এটা বোঝানোর জন্য এটা ভাঙা চিহ্ন এবং এটাকে বোল্ড বোল্ড বন্ড দেখানো হয়েছে এবং এই বন্ডটা প্লেনের উপরে রয়েছে। সো এটা এইটা ছিল পি অরবিটাল, এটা ছিল পি অরবিটাল। পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ড তৈরি হয়েছে। সো এটা ছিল বন্ধনের প্রকৃতি। সো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ।